আজ খুলবে সেই ভয়ঙ্কর রহস্যের শেষ দরজা। শেষবারের মতো বাজবে মধ্যরাতের পিয়ানো। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আর গল্প শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শোনোনি তারা অবশ্যই শুনে নিও, তাহলে শেষ পর্বটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে বন্ধুরা, গল্পের মধ্যে প্রবেশ করা যাক। আজকের গল্প মধ্যরাতের পিয়ানো বাদক, লেখক পৃথ্বীরাজ সেন। চলো তাহলে শুরু করি। বন্ধুরা, শেষ পর্ব শুরু করার আগে দ্বিতীয় পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। আমরা দ্বিতীয় পর্বে শুনেছিলাম, হ্যাঁ তুই তো তোদের ব্রিস্টলের বাড়িতে গিয়েছি, তাই তো এ বাড়ির হালচালের বিষয়ে কিছুই জানি না আমি। এটা তো 1949 সাল, আজকে 10 বছর পূর্ণ হলো। আজ রাতে উনি নিশ্চয়ই আসবেন। আমরা এত পর্যন্তই দ্বিতীয় পর্ব শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। গ্ল্যামারগনশায়ারের সেই জঙ্গলাকীর্ণ প্রাসাদে ধীরে ধীরে রাত নামছে। আমার বুকের মধ্যে একটা অস্ফুট আর্তনাদ শুনতে পাচ্ছি আমি। একবার ভাবলাম এমনভাবে বান্ধবীর ডাকে সাড়া না দিলেই ভালো হতো। জানালায় কাঁচের সারসিতে চোখ রেখে আমরা দুই পৌঢা আকুল আগ্রহে অপেক্ষা করছি। কাক জ্যোৎস্নাতে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নিচের বাড়িগুলোকে মনে হচ্ছে এক একটি কবরের মতো। ইউক্যালিপটাসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে কান্না ভেজে বাতাসের আর্তনাদ। হঠাৎ যেন কোথা থেকে শোনা গেল কি একটা অলৌকিক শব্দ। প্রকোষ্ঠে বিনিদ্র দুই পৌঢাকে বিস্মিত এবং হতবাক করে ঘন কুয়াশার মধ্যে চেয়ে থাকা অগাছের আড়াল থেকে উঠে দাঁড়ালো ঘোড়ার পিঠে চড়া এক বলিষ্ঠ ছায়ামূর্তি। তার সমস্ত আচরণের মধ্যে রাজকীয় ভঙ্গিমার ছাপ। একটু বাদেই এখানে ওখানে একটি দুটি করে অনেকগুলি মশাল জ্বলে উঠতে থাকে। দেখতে পাই আমি সেখানে অসংখ্য মানুষ জমেছে। ছায়াছবির এক বিশাল জটলার মধ্যে সেই মিছিল এগিয়ে চলেছে। এরা কারা জিজ্ঞাসা করি আমি। বান্ধবী বলে, 10 বছর পর এই দিনটিতে তিনি দেখা দেন তার পাত্র মিত্র সমেত। আমার স্বামী আমাকে কিছুই বলে যাননি ব্রিস্টলের মৃত্যুর পর। আগে শুধু বলেছিলেন যে গ্ল্যামারগনশায়ারে তাদের একটা পৈতৃক সম্পত্তি আছে। সেখানে আসার পর থেকেই স্থানীয় লোকেদের মুখে শুনেছি 10 বছর অন্তর অন্তর এমন অলৌকিক কাণ্ড ঘটে। কিন্তু এই রাজপুরুষ কে বা কার বিদেহী আত্মা, সে সম্পর্কে কোনো অলৌকিক কিছু বলতে পারে না। তবে এখানে এমন একজন ভদ্রলোক আছেন, তিনি হয়তো এ ব্যাপারে আলোকপাত করতে পারেন। তিনি হলেন মিস্টার ডোনাল্ডো। এসব ব্যাপারে আমার অদ্যম কৌতূহল। তাছাড়া মনের মধ্যে মাঝে মধ্যেই আলিপুরের ওই বাংলো বাড়িটা আর তার বুকে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনাটা ঘুরপাক খায়। পরদিন সকালে দুই বান্ধবী হাজির হলাম প্রেমবোকশায়ারে।
ঘন সবুজে সাজানো লন পার হয়ে লাল সুরকি আর কাঁকর বিছানো পথে পা রেখে হাজির হই ডোনাল্ডের বসার ঘরে। মি ডোনাল্ডোকে দেখে মনে হয় বয়স এসে অনেক আশ্চর্য অভিজ্ঞতার সাজে সাজিয়েছে তাকে। কথায় কথায় তিনি জানালেন যে এক সময় তিনি ছিলেন 24 পরগনার ম্যাজিস্ট্রেট। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর ধীর ধীরে কাঁপন শুরু হয়ে যায়। কি বললেন? উত্তেজনার থরথর করে কেঁপে উঠছিলাম আমি। মাথার মধ্যে রক্তের উচ্ছ্বাস শুরু হয়ে যায়। কোনো রকমে নিজেকে সংযত রেখে প্রশ্ন করেছিলাম, আপনি কি আলিপুরের টালিনালা আর জেলখানার মাঝখানের উইডিএম বাংলোতে ছিলেন? ভদ্রলোক আমার উদ্ভ্রান্ত মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলেছিলেন, হ্যাঁ ম্যাডাম, আমি সেখানে ছিলাম। কোন সময়? সেটা অনেক দিন আগের কথা, 1919 সালে। কেন, আপনিও কি ছিলেন নাকি সেখানে? আমি কোনো রকমে আমার অভিজ্ঞতার কথা ব্যক্ত করি তাদের কাছে। ইতিমধ্যে মিসেস ডোনাল্ডও এসে গেছেন সেখানে। আমার কথা শুনে মিসেস ডোনাল্ডের সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। যখন শেষ হয় আমার নিশিরাতের অভিযানের গল্প, আমি দেখি লেডি ডোনাল্ডের সমস্ত চোখ মুখ বিবর্ণ পাণ্ডুর হয়ে গেছে। দুহাতে মুখ চেপে ধরেছেন তিনি। কান্না ভেজা গলাতে অস্পষ্টভাবে বললেন, উনি আমার মা। তারপর তাকিয়ে রইলেন শূন্য দৃষ্টিতে আকাশের দিকে। গভীর শোকের মতো এক নিদারুণ স্তব্ধতা নেমে এসেছিল সেখানে। বোধহয় পিন পড়লেও তার শব্দ স্পষ্ট পাওয়া যাবে। কিছুক্ষণ পরে মি ডোনাল্ডো প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কবে প্রথম দেখেছিলেন সেই ছায়ামূর্তি? 1926 সালের 12ই মার্চ। লেডি ডোনাল্ডো বললেন, ওই দিনেই আমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। আর কবে সেই পিয়ানোর শব্দ শুনেছিলেন? আবার জানতে চাইলেন মি ডোনাল্ডো। সেটা ছিল বর্ষার একটা দিন, তারিখটাও ঠিক মনে আছে, 21শে জুলাই 1926 সাল। এবার আর্তনাদ করে উঠলেন মিসেস ডোনাল্ডো। উচ্চকণ্ঠে বললেন তিনি, ওই দিনই মারা গিয়েছিলেন আমার মা। অতএব যে রহস্যটাকে আমি ফেলে এসেছিলাম আলিপুরে, আলী সাহেবের 20 বছর বাদে সুদূর আয়ারল্যান্ডের এক বাগান বাড়িতে তার শেষ শব্দটি এবার আমি জানতে পারলাম। মিস্টার এবং মিসেস ডোনাল্ডো কলকাতায় ছিলেন বেশ কিছুদিন। সঙ্গে থাকতেন ডোনাল্ডের শাশুড়ি বা লেডি ডোনাল্ডের মা। দারুণ সুন্দর পিয়ানো বাজাতে পারতেন তিনি। তার পিয়ানো শুনবেন বলে সেদিনের শহর কলকাতার অভিজাত ইংরেজ পুরুষরা এসে রোজ বিকেলে জমায়েত হতেন তাদের ম্যাজিস্ট্রেট বাংলোতে। অবশেষে একদিন ফুরিয়ে আসে মিস্টার ডোনাল্ডের কার্যকালের মেয়াদ। তখন সবেমাত্র শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। দেশে ফিরে আসতে হয়েছিল তাদের। জাহাজের টিকিট পাওয়ার খুব সমস্যা। অনেক কষ্টে মাত্র 3টি টিকিট জোগাড় করেছিলেন তিনি, কিন্তু কিছুতেই পিয়ানোটিকে আনতে পারেননি। এই পিয়ানোটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওই ভদ্রমহিলা। যখন জানা গেল যে পিয়ানোটিকে কিছুতেই ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তখন তিনি সেটাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদেছিলেন।
আলী সাহেব, আমার কাহিনী এখানেই শেষ। আপনি তো লেখক, যদি পারেন আপনার অপূর্ব শব্দের একটি শ্বেতমালা আপনি নিবেদন করবেন ওই নিশীথচারিণী ভদ্র মহিলার উদ্দেশ্যে, যার অতৃপ্ত ইচ্ছার করুণ প্রতিধ্বনি পিয়ানোর সুরে সুরে রাতের আকাশের মুখ ছিঁড়ে একটি দুটি অনেক তারার ঘুম ভাঙায়, আর অনেক মেঘ বালিকারা অবাক হয়ে শোনে সেই বিটোফোনের সিম্ফনিকে। কথা রেখেছিলেন আলী সাহেব। মিসেস গ্ল্যাডিংসের এই ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ করা আছে তার লেখা বইটির মধ্যে। আজ হয়তো আলিপুর কালেক্টরের ওই বিশাল অট্টালিকার বাতাস থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে পিয়ানোর করুণ ধ্বনি। যন্ত্র শহরের দুরন্ত দুর্বার সভ্যতা এসে গ্রাস করেছে সব কিছু। এমনভাবেই ধীরে ধীরে শহরের বুক থেকে এক একটি হানাবাড়ি অন্তর্হিত হয়ে আশ্রয় নিচ্ছে বিস্মৃতির করুণ কারাগারে। আজকের গল্পটা এখানেই শেষ। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।